লস অ্যাঞ্জেলসের এক বিলাসবহুল হোটেলের বাথটাবে পাওয়া গেল আর্নেস্ট লোজানোর লাশ। কিন্তু একই, সে তো মেক্সিকোতে দিব্যি চলে ফিরে বেড়াচ্ছে, রোজ আসছে অফিসে। তাহলে বাথটাবে পড়ে থাকা এই লাশটি আসলে কার? আর কেনই বা খুন হলো সে? আর হারিয়ে যাওয়ার মাসখানেক আগে রোমানকে কেনই ধরেছিল পুলিশ? কি করেছিল সে? মর্গান কি খুঁজে পাবে তার কাঙ্ক্ষিত উত্তর? প্রশ্ন অনেক, উত্তরও তেমনি জটিল। আর এই উত্তর পেতে হলে দেখতে হবে হাই পোটেনশিয়ালের তৃতীয় পর্বটি। আসুন শুরু করা যাক। সকাল সকাল মর্গান পৌঁছে গেল ক্রাইম সিনে। পুরো টিম অবশ্য তার আগেই পৌঁছেছে সেখানে, ছিল তারই অপেক্ষায়। মর্গান তো মর্গানই, গিয়েই শুরু করলো তার চুল চেরা বিশ্লেষণ। প্রথমেই দেখলো উপরের টাওয়েলটা বাকিগুলোর চেয়ে কিছুটা আলাদা করেই ভাঁজ করা। তার মানে কেউ একজন এটা ব্যবহার করে আবার রেখে দিয়েছে ওখানে। এদিকে বাথটাবের পাশে রাখা উইস্কির গ্লাসটা কেউ একজন ধুয়ে চকচকে করে রেখেছে। কিন্তু হোটেলে এসে কেউ কেন নিজের কাজ করবে? তার মানে গ্লাসে এমন কিছু ছিল যা থাকলে ধরা পড়ে যেত খুনি। হয়তো কোনো ড্রাগ মেশানো ছিল হুইস্কিতে, কে জানে। আর এত বিলাসবহুল একটি হোটেলে একা একা রাত কাটাবে, তাও আবার এত হ্যান্ডসাম একজন মানুষ, তা কি আবার হয় নাকি? তাই মর্গানের যুক্তি হলো অবশ্যই ভিকটিমের সাথে ছিল কোনো নারী, আর তাকেই খুঁজে বের করতে হবে। এরই মধ্যে ডিটেকটিভ অজ হোটেলের রুমে ভিকটিমের ওয়ালেটটি খুঁজে পান। জানা যায় ভিকটিমের নাম আর্নেস্ট লোজানো, বাড়ি মেক্সিকোতে। যেহেতু ভিকটিম এভাবে বাথটাবে ডুবে মারা গেছে আর রুমে আছে হুইস্কির গ্লাস, তার মানে তারা অবশ্যই হোটেলের বারে গিয়েছিল। তাই মর্গান আর ক্যারাডেক এবার চলে যায় বারে। সেখানে থাকা বারটেন্ডারের সাথে কথা বলে জানতে পারে আসলেই আর্নেস্টের সাথে কোনো একজন নারী ছিল। এদিকে অজ সিসিটিভির ফুটেজ চেক করতে গিয়ে দেখে একজন মহিলা আর্নেস্টের সাথে ওই রুমে ঢুকেছিল। তবে আধ ঘন্টা পরেই বেরিয়ে যায় তিনি। আর তারপর আর কেউ ওই রুমে ঢোকেনি, বেরো হয়নি কেউ। সকালে হাউসকিপাররা আর্নেস্টের মৃতদেহ দেখে পুলিশে ফোন দিয়েছিল। তার মানে সেই মহিলাটি আসলে খুনি। কিন্তু তিনি কে, সেটাও বেরিয়ে আসে একটু পরেই। সেদিন রাতে একটি গাড়ি ভুল জায়গায় পার্ক করা হয়েছিল, কিন্তু রেজিস্ট্রি বইতে জরিমানার কোনো রেকর্ড নেই। আর এমনটা তখনই সম্ভব যখন সেটা কোনো একটি ডাক্তারের গাড়ি হবে। তারপর আর কি, আশেপাশের হাসপাতালে খোঁজ নিতেই বেরিয়ে আসে তার পরিচয়। তার নাম আইরিস বোম্যান। 9 মাস আগে স্বামী মারা গেছে তার। একাকী জীবনে আশার আলো হয়ে এসেছিল আর্নেস্ট। বেশ ক্যাজুয়াল একটা রিলেশন মেনটেন করতেন তারা। যখনই আর্নেস্ট শহরে আসতো তখনই নির্দিষ্ট একটা হোটেলে দেখা করতেন তারা, আর সেখানে কিছুটা আনন্দময় সময়ও কাটাতেন। আর্নেস্টের মৃত্যুর দিনও তারা দেখা করেছিলেন, গিয়েছিলেন বারে। তারপর রুমে কিছুটা সময় কাটিয়ে নিজের কাজে চলে যান ডক্টর বোম্যান। তখন পর্যন্ত জীবিত এবং সুস্থই ছিল আর্নেস্ট। ক্যারাডেক অবশ্য ডাক্তারের কথায় বিশ্বাস করছিল না। তবে মর্গান একটু পরেই ক্যারাডেককে ভুল প্রমাণ করে দেয়। আসলে বাথটাবের চারপাশে কিছু মোমবাতি জ্বালানো হয়েছিল। সব মোমবাতি একদম শেষ পর্যন্ত জ্বললেও একটা মোমবাতি অর্ধেকেই এসে নিভে যায়। আর এটা তখনই সম্ভব যখন মোমবাতিতে পানি পড়বে। অর্থাৎ খুনি যখন আর্নেস্টকে বাথটাবে চুবাচ্ছিল তখন পানি পড়ে মোমবাতিটি নিভে যায়। আর এক একটা মোমবাতি প্রায় 4 ঘন্টা ধরে চলে। মাঝপথে নিভে যাওয়া মোমবাতিটার হাইট দেখে মর্গান বুঝতে পারে এটা প্রায় 1.5 ঘন্টার পর নিভে গেছে, অর্থাৎ কাজটা বোম্যানের নয়। এদিকে ডেফনি জানায় আর্নেস্ট যেখানে কাজ করত সেখানে ফোন দিলে জানা যায় সে বেঁচে আছে এবং বেশ বহাল তবিয়তেই অফিসে আসছে, দৈনন্দিন কাজও করছে। আরেকটু জিজ্ঞাসাবাদের পর জানা যায় আর্নেস্ট শেষ যেবার লস অ্যাঞ্জেলসে এসেছিল সেবার তার এনআইডি কার্ডটি হারিয়ে গিয়েছে। আসলে সে যে ট্যাক্সিতে করে ঘুরতে বের হয়েছিল সেটা ড্রাইভার একদম তারই মতো দেখতে ছিল। সেটা নিয়ে অবশ্য তারা একচোট হেসেও ছিল। ফলে তারা বুঝে যায় আসলে ভিকটিম অন্যের পরিচয় চুরি করছে। কিন্তু কেন? তারা এবার ভিকটিমের আইডেন্টিটিটা বের করতে উঠে পড়ে লেগে যায়। সোটো পড়েছে এক আজব সমস্যায়। নিখোঁজ হওয়ার কিছুদিন আগে রোমান একটা অপরাধপ্রবণ এলাকায় মুরাল আঁকতে গিয়েছিল, আর সেখানে লেফটেন্যান্ট মেলন তাকে গ্রেপ্তার করেছিল। কিন্তু রোমান কি করেছিল সেখানে? উত্তরটা সোটো বা মর্গান কেউই জানে না। তাদের ধারণা হয়তো সেখানে কোনো এক অপরাধ সংঘটিত হতে দেখেছিল রোমান। এদিকে মর্গান একখানা স্টিকি নোট লিখে পুরো এভিডেন্স বক্সটা নিয়ে গিয়েছে বাড়িতে। আজ সে নিবে ছুটি, কাজ করবে বাড়ি থেকে। এটা দেখে তো ক্যারাডেক বেচারা রেগেমেগে খুন। মর্গান অবশ্য বাড়িতে এসেই বসে গেছে কাজে। এভিডেন্স বক্স থেকে বের করার চেষ্টা করছে ক্লু। হঠাৎ এভাকে 1 ক্যান বিয়ার এনে দিতে বলে সে, কিন্তু এভার বদলে আসে আরেক ছেলে। এভার বন্ধু সে, এসেছে গ্রুপ স্টাডি করতে। ব্যাপারটা যেন মানতেই পারছিল না মর্গান। তার মতে শুরুটা সবসময় গ্রুপ স্টাডি থেকেই হয়, তারপর প্রেম, আর তারপর হার্টব্রেক। নিজের মেয়ের সাথে এমন কিছু ঘটতে দিতে নারাজ মর্গান। সে যখন এসব নিয়ে ভাবছিল তখনই হাজির হয় ক্যারাডেক।
এভিডেন্স বাড়িয়ে আনার জন্য খুব একচোট ঝাড়ে মর্গানকে। তবে মর্গানও কম যায় না, সেও তার অবজারভেশন শুনিয়ে তাক লাগিয়ে দেয় ক্যারাডেককে। নকল আর্নেস্ট পুরনো দামি স্যুট কিনে সেগুলো সেলাই করে একদম নতুনের মতো করে পরতো। আর সেলাইয়ের ধরন দেখে মর্গান বুঝতে পারে দর্জির বাড়ি আসলে মাদাগাস্কারে, কারণ তারা বিশ্বাস করে সেলাই যদি একে অপরকে ক্রস করে তাহলে অমঙ্গল ঘটে যাবে। আর তাদের খুঁজে বের করাও বেশ সহজ। মাদাগাস্কারের মানুষদের নাম হয় খুবই লম্বা, কারণ অবশ্যই মিনিংফুল হতে হয়। আর ভিকটিমের জুতোয় থাকা সিমেন্ট দেখে মর্গান বুঝতে পারে ভিকটিম কোনো না কোনো কনস্ট্রাকশন সাইটে গিয়েছিল। খুব সম্ভবত দর্জির দোকানটা সেই সাইটের পাশেই। বলাই বাহুল্য, সেখানে গিয়ে তারা ভিকটিমের পরিচয় জানতে পারে। তার নাম অ্যাডওয়ার্ডো। পার্কিং লটে তারা তার কারটিও খুঁজে পায়, আর সেই সূত্র ধরেই পৌঁছে যায় তাদের অ্যাপার্টমেন্টে। সেখানে তার স্ত্রী এবং এক কন্যা সন্তান বসবাস করত। পেশায় সে ছিল একজন ড্রাইভার, অথচ তাদের ফ্ল্যাট দেখে মনে হচ্ছিল তারা বেশ বিলাসবহুল জীবনই কাটাচ্ছে। ক্যারাডেক এবার অ্যাডওয়ার্ডোর স্ত্রীকে তার মৃত্যুর সংবাদটি দেয়। একই সাথে বোমানের সাথে তার পরকীয়ার খবরটাও জানিয়ে দেয় তাকে। আসলে পরকীয়ার ব্যাপারটা স্ত্রী আগে থেকেই জানে কিনা সেটা দেখাই ছিল ক্যারাডেকের মূল উদ্দেশ্য। কথায় কথায় জানা যায় অ্যাডওয়ার্ডো তার স্ত্রীকে নতুন ব্যবসা শুরু করার কথা বলেছিল, আর সে কাজেই বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকতো সে। তাই স্ত্রীর মনেও তেমন সন্দেহ জাগেনি কখনো। এদিকে মর্গান অ্যাডওয়ার্ডোর মেয়ের সাথে কথা বলছিল, তখন জানতে পারে বাবা তার মেয়েকে একখানা ক্যামেরা ও ডিকশনারি গিফট করেছে। এত ছোট একটা মেয়েকে ডিকশনারি গিফট করার ব্যাপারটা নিয়ে বেশ খটকা লাগে তার, কিন্তু তখন সে কিছু বলে না। বাসায় ফিরে আসে মর্গান। ফিরে এসে এভার বয়ফ্রেন্ডের ব্যাপারটা নিয়ে আবারও লুডোর সাথে একচোট ঝগড়া হয় মর্গানের। অফিসের সবাই মিলে এবার অ্যাডওয়ার্ডোর ফাইন্যান্সিয়াল কাগজপত্র চেক করতে শুরু করে। এদিকে মর্গান খেয়াল করে হোটেলের রুমে সব কয়টা জানালা লক থাকলেও একটা ছিল খোলা। তার মানে কেউ রাতের বেলা জানালা দিয়ে ওই রুমে ঢুকেছিল, আর সেই হলো আসল খুনি। কিন্তু সমস্যা হলো রুমটা ছিল চতুর্থ তলায়, অর্থাৎ জানালা দিয়ে ঢুকতে হলে অবশ্যই দেওয়াল বেয়ে উঠতে হবে তাকে। আর তার এই থিওরিটি প্রমাণ করতেই অজ পৌঁছে যায় হোটেল রুমে। সে দেখে জানালার বাইরে সামান্য একটু পাউডার পড়ে আছে। পাউডারের ছবি দেখে মর্গান বলে দেয় এটা আসলে ম্যাগনেসিয়াম কার্বনেট, আর ক্লাইম্বাররা সাধারণত এটা ব্যবহার করে পাহাড় চড়তে। এর মধ্যে ডেফনিও অদ্ভুত একটি জিনিস আবিষ্কার করে। কিছুদিন আগে গ্লেন্ডা ওয়াকার নামের এক মহিলার অ্যাকাউন্ট থেকে প্রায় $2 লক্ষ অ্যাডওয়ার্ডোর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। মর্গানরা এবার পৌঁছে যায় গ্লেন্ডার বাড়িতে। গ্লেন্ডা এক বৃদ্ধা মহিলা, তিনি ডিমেনশিয়ার আক্রান্ত। মহিলা জানান অ্যাডওয়ার্ডোর ভালোবাসেন তিনি, এঙ্গেজমেন্টও হয়েছে তাদের, আর মেক্সিকোতে বাড়ি কেনার জন্য তাকে $2 লক্ষ টাকাও দিয়েছেন তিনি। এসব শুনে তার ছেলে কাইলের তো মাথায় হাত। সে বুঝতেই পারে না কেউ কিভাবে একজন অসুস্থ মহিলার সাথে এত বড় স্ক্যাম করতে পারে। আসলে কাইল চাকরি সূত্রে অন্য এক শহরে থাকতো। মায়ের এঙ্গেজমেন্টের খবর ফোনে শুনেছে সে, তাই কখনোই অ্যাডওয়ার্ডোর সাথে দেখা হয়নি তার। রাতে সোটো মর্গানের বাড়িতে আসে। রোমানে রাখা ছবিগুলো দেখতে দেখতে কুকি খেতে থাকে তারা। আর কুকি নিয়ে কথা বলতে গিয়েই কিছু একটা মনে পড়ে যায় মর্গানের। সকাল হতেই তাই সে সোজা চলে যায় অ্যাডওয়ার্ডোর বাড়িতে। ডিকশনারিটি খুলতে সেখান থেকে বেরিয়ে আসে এক গাদা টাকা, আর ক্যামেরায় কোনো একটি ছবি দৃষ্টি কাড়ে মর্গানের। সে ক্যামেরা নিয়ে চলে যায় হোটেলের সেই বারে। ফোন করে ক্যারাডেককেও ডাকে সেখানে, আর একটা ছবি দেখিয়ে বলে আচ্ছা বলো তো, এমন ট্যাটু কাদের হাতে থাকে, আর সবসময় বড়লোক মহিলারা কোথায় এসে দুঃখ ভোলার চেষ্টা করে? ক্যারাডেক বলে বারে। আর তখনই বারে কাজ করতে থাকা বারটেন্ডারের হাতে একই ট্যাটু দেখতে পায় সে। বারটেন্ডারকে থামতে বললেও সে শোনে না, পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ক্যারাডেক তাকে ধরে ফেলে। ক্যারাডেককে আগে থেকে সাবধান করে না দেওয়ায় মর্গানকে ঝাড়ি দেয় সে, আর এতেই রেগেমেগে রিজাইন করে মর্গান। বাসায় এসে লুডোকে সরি বলে সে। অবশ্য চাকরি ছেড়ে দেওয়ার কথাটাও জানায় তাকে, তবে লুডো ব্যাপারটা আরেকবার ভেবে দেখতে বলেন তাকে। এদিকে বারটেন্ডারকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সে আর অ্যাডওয়ার্ডো একই জেলে ছিল। সেখানে কিছু ক্ষেত্রে অ্যাডওয়ার্ডো তাকে সাহায্য করেছিল, তাই বেরিয়ে এসে সে পোটেনশিয়াল ভিকটিমদের দেখিয়ে দিত। এটুকুর জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা পেত সে। বাকি কাজটা অবশ্য অ্যাডওয়ার্ডো নিজেই করত, তবে সে নিজেই পার্টনারকে খুন করতে পারে না, বরং অ্যাডওয়ার্ডো বেঁচে থাকলে লাভবান হতো সে। বাড়িতে ক্লোইর হাত নাড়তে নাড়তে মর্গান বুঝতে পারে যে সেদিন হোটেলে প্রবেশ করেছিল তার হাতের নখ অবশ্যই ছোট ছিল, না হলে এত উঁচু দেয়াল বাইতে পারত না সে। আর তখনই তার কাইলের কথা মনে পড়ে যায়। পরের দিন অফিসে এসে সবাইকে তার আবিষ্কারের কথা বলে সে। তখন তাদের মাথায় আসে কাইলের পক্ষে একা এই কাজ করা সম্ভব নয়, অবশ্যই তার কোনো সঙ্গী ছিল। তখনই মনে পড়ে যায় আইরিশ বোম্যানের কথা। যেই ভাবা সেই কাজ, দুজনকেই গ্রেফতার করা হয়। জানা যায় গ্লেন্ডার মতো ডাক্তার বোম্যানের সাথেও ভালোবাসার নাটক করেছিল অ্যাডওয়ার্ডো।
আর মেক্সিকোতে বাড়ি কেনার কথা বলে প্রায় $3,90,000 হাতিয়েছে সে। এদিকে কাইলও মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বেশ রেগেছিল। সে প্রতিশোধের জন্য এডওয়ার্ডো যেখানে তার মায়ের সাথে দেখা করত সেখানে যেতে শুরু করে, আর সেখানেই বোম্যানের সাথে পরিচিত হয় সে। তারপর তারা প্রতিশোধের জন্য এ কাজ করে। বোম্যান প্রথমে জানালার লকটা খুলে রেখে গিয়েছিল, আর কাইল সেখান দিয়ে প্রবেশ করে এডওয়ার্ডোকে খুন করে। কাইল জেলে যাওয়ার আগে মায়ের সাথে শেষবার কথা বলতে চায়। এবার ক্যারাডেক তাকে এক পোস্টারের সামনে বসিয়ে ভিডিও কলে মায়ের সাথে কথা বলিয়ে দেয়। অসুস্থ গ্লেন্ডা ভাবতে থাকে তার ছেলে তার স্বপ্নের চাকরিটি পেয়ে গেছে, তাই অন্য শহরে যেতে হলেও ছেলের সাফল্যে বেশ খুশি তিনি। আর এখানে শেষ হয়ে যায় মর্গানের এবারের অ্যাডভেঞ্চার। কিন্তু শেষ হলেও কি হবে? রোমানের কোনো হদিস পায়নি সে, বরং উঠেছে এক গাদা প্রশ্ন। এদিকে এভার বয়ফ্রেন্ডকেও মন থেকে মানতে পারছে না। কি ঝড় আসতে চলেছে তার জীবনে জানতে হলে দেখতে হবে আমাদের পরের ভিডিওটি।